নমস্কার বন্ধুরা, আমি রঞ্জন। রঞ্জন একাডেমির আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে 10 তারিখের যে ইন্টারভিউ, সেই ইন্টারভিউয়ের প্রথম পর্বের প্রশ্নোত্তর নিয়ে কিন্তু আলোচনা আমি করে নিয়েছি। ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, যারা যারা দেখোনি তারা গিয়ে ভিডিওটি দেখো। আর এই ভিডিওতে আমরা জিজ্ঞাসা করব, মানে আলোচনা করব যে আজকে যে কয়েকজন প্রার্থীকে বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর করা হয়েছিল, সেই প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা হবে। কিছু বাংলা অনার্সের ছাত্রছাত্রী, কিছু ইতিহাস অনার্স, এছাড়া আরও কিছু আছে ভূগোল অনার্স, তাদের যা যা প্রশ্ন করা হয়েছিল সেই প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তর নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। তো যাই হোক, প্রথম যে প্রার্থী ছিল, সেই প্রার্থীকে যে প্রশ্নগুলো করা হয়েছিল, প্রথমেই তাকে বলা হয়েছিল ডেমো দাও, পশুপালনের উপর ডেমো দাও। ঠিক আছে। তো পশুপালনের উপর ডেমো আমরা এইভাবে কিন্তু উপস্থাপন করতে পারি। ঠিক আছে, যে কোনো বোর্ডে বোর্ডে গরু, ছাগল বা কুকুরের একটা ছবি আঁকবো এবং এঁকে নিয়ে আমরা কিন্তু ছাত্রছাত্রীদের এভাবে বলতে পারি, আগে জানো তো মানুষ বনে বন্য প্রাণী দেখতে পেত, আমরা দেখতে পেতাম, কিন্তু ধীরে ধীরে সেগুলো কিন্তু কমে যাচ্ছে। এবং মানুষ জানো প্রথমে যখন পোষ মানিয়েছিল, কি কি কাকে পোষ মানিয়েছিল বলো তো? এই যে আমি ছবিটা এঁকেছি, কুকুর, এই ধরনের কুকুরকে কিন্তু পোষ মানিয়েছিল। ঠিক আছে, দেখো তারপরে ধীরে ধীরে কিন্তু আমরা তাদের পোষ মানিয়ে তাদের দুধ, মাংস ইত্যাদি আমরা খেয়েছি। এছাড়াও কুকুরকে কিন্তু পাহারা দেওয়ার জন্য, ঠিক আছে, এবং যাতায়াতের কাজের জন্য কিন্তু কাজে লাগানো হয়েছিল। এই প্রাণীদের বৈজ্ঞানিক উপায়ে লালন পালন করাকে বলা হয় পশুপালন। ঠিক আছে। এছাড়া বাড়িতে যখন আমরা কোনো পশুকে একদল, অনেকের বাড়িতেই তো আছে একদল ছাগল, একদল ভেড়া, তো আমরা তাদের কী করি? পালন করি, প্রয়োজনে তাদের বিক্রি করি, তাই না? তো এটাই হচ্ছে পশুপালন। তারপরে প্রশ্ন করেছিল এরকম, মানুষ প্রথম কোন পশুকে পোষ মানায়? তো এটার উত্তর হবে কিন্তু কুকুর। বাল্যবিবাহ সম্পর্কে আপনার মতামত কী? অবশ্যই বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয় এবং শিক্ষার অধিকার নষ্ট হয়। সচেতনতা বৃদ্ধি ও আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এটি রোধ করা সম্ভব। তারপরে প্রশ্ন, সিঙ্গাপুরের রাজধানীর নাম কি? সিঙ্গাপুর যেহেতু একটি সিটি শহর, সেই কারণে সিঙ্গাপুরের রাজধানী কিন্তু সিঙ্গাপুরেই। তারপরে প্রশ্ন, বাংলায় কার চিহ্ন কয়টি? অর্থাৎ আমাদের যে অকার, হস্যিকার, দীর্ঘিকার এই ধরনের যে কার আছে, সেই কার চিহ্ন কয়টি? ঠিক আছে। তো এই মূলত এটি 10টি, আকার থেকে ঔকার অবধি। তবে রি এর দীর্ঘরূপ যেমন রি সহ ধরলে 11টি বলা হয়। এইভাবে কিন্তু আমরা উত্তরটা দেব। তারপরে প্রশ্ন, শিক্ষার্থীরা পড়তে না চাইলে আপনি কী করবেন বা আপনি কী পদক্ষেপ নেবেন? তো সেক্ষেত্রে আমরা ছড়া, গল্প, ছবি, খেলাধুলা, নানা অ্যাক্টিভিটির মাধ্যমে শিশু যাতে পড়াশোনার মন বসে, তাদের সেরকম আনন্দদায়ক করে তুলব। তারপর প্রশ্ন, দুজন মনীষীর নাম বলুন। দুজন মনীষী অবশ্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ। তারপরে প্রশ্ন, বাংলা ভাষায় প্রধান সমস্যা কী? বাংলা ভাষার প্রধান সমস্যা হচ্ছে মাতৃভাষার প্রতি অনীহা, বর্তমানে যেটা হয়েছে, ইংরেজির অতিরিক্ত প্রভাব এবং শুদ্ধ বানান উচ্চারণে অবহেলা। ঠিক আছে, প্রত্যেকে আমরা কিন্তু পড়াশোনা করি, কিন্তু প্রত্যেকে কিন্তু শুদ্ধ বানান আমরা শেখার চেষ্টা করি না। আর বর্তমানে যে মাতৃভাষার প্রতি একটা অনীহা, ইংরেজির উপর বেশি গুরুত্ব দেওয়া, সেটা কিন্তু একটা বাংলা ভাষার প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তারপর প্রশ্ন, একজন ইতিহাস অনার্সের একজন প্রার্থীর কাছ থেকে, হ্যাঁ, তাকে কিন্তু বিভিন্ন নদীভিত্তিক প্রশ্ন কিন্তু করা হয়েছিল। যেমন, নিত্যবহ নদী কী? নিত্যবহ নদী হচ্ছে সেই নদী যে নদীতে সারা বছর জল থাকে। ঠিক আছে, যে নদীতে সারা বছর জল থাকে, অর্থাৎ সাধারণত তুষার গলা বা বরফ গলা জলে পুষ্ট নদী, সেটাই হচ্ছে নিত্যবহ নদী। দুটি নিত্যবহ নদীর উদাহরণ, গঙ্গা, ব্রহ্মপুত্র। আমাদের ছোট নদী কবিতায় কবিকে, অবশ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম ও দীর্ঘতম নদী কোনটি? তো জলপ্রবাহ অনুযায়ী বৃহত্তম অ্যামাজন এবং দীর্ঘতম হচ্ছে নীল নদ। ঠিক আছে, জলপ্রবাহের দিক দিয়ে ধরতে গেলে অ্যামাজন এবং দীর্ঘতম দিক দিয়ে ধরলে কিন্তু নীল নদ। নদীমাতৃক দেশ কোনটি? নদীমাতৃক দেশ বাংলাদেশ, ভারত, প্রত্যেকটি নদীমাতৃক দেশ। দক্ষিণ ভারতের প্রধান নদী কি? দক্ষিণ ভারতের প্রধান নদী গোদাবরী, একে দক্ষিণের গঙ্গা বলা হয়ে থাকে। তারপরে একজন ভূগোল প্রার্থীকে প্রশ্ন করা হয়েছিল, প্রথমে ডেমো, যে পৃথিবী ঘুরছে বোঝাবেন কিভাবে? পৃথিবী যে ঘুরছে বাচ্চাদের কী করে বোঝাবেন? তো এক্ষেত্রে কিন্তু আমরা বিভিন্নভাবে বাচ্চাদের কিন্তু বোঝাতে পারি। হ্যাঁ, লাট্টুর উদাহরণ দিয়ে, তারপরে যে আমরা গ্লোব ঘুরিয়ে এবং চলন্ত ট্রেন থেকে বাইরে স্থির বস্তুর পিছনে
যাওয়ার উদাহরণের মাধ্যমে আমরা কিন্তু তাদের বোঝাতে পারি যে পৃথিবী ঘুরছে। এছাড়া দিন রাত্রির উদাহরণ দিয়ে, হ্যাঁ, দিন রাত্রি কেন হচ্ছে সেই উদাহরণটা দিয়ে, বা বাচ্চাদেরকে সামনে নিয়ে একজনকে পৃথিবী, একজনকে সূর্য, একজনকে চাঁদ, এইভাবে কিন্তু উদাহরণ দিয়ে তাদের কিন্তু আমরা পৃথিবী ঘোরার একটা চলন্ত বা জলজ্যান্ত একটা ডেমো কিন্তু আমরা করে দেখাতে পারি। দিন রাত্রির ডেমো, অবশ্যই দিন রাত্রির ডেমো দেখাতে গেলে আমাদের টর্চ গ্লোব যে একটা খুব সুন্দর একটা জিনিস, সেই জিনিসটাকে দিয়ে কিন্তু আমরা দিন রাত্রির ধারণা দিতে পারি। এছাড়া দিন রাত্রি ধারণা দিতে গিয়ে পৃথিবী ঘুরছে সেই ধারণাটাও কিন্তু আমরা দিতে পারি। পৃথিবী ঘোরার ফলে যে দিন রাত্রিটা হচ্ছে সেটা আমরা বোঝাতে পারি তাদের। তারপরে প্রশ্ন, অধিবর্ষ কেন হয়? অধিবর্ষ বা লিপ ইয়ার কেন হয়? ওই যেহেতু একটা পৃথিবী, আমাদের যে পৃথিবী, সেই পৃথিবীর সূর্যের চারিদিকে ঘুরতে কিন্তু সময় লেগে যায় 365 দিন 6 ঘন্টা। এই যে অতিরিক্ত 6 ঘন্টা, এই অতিরিক্ত 6 ঘন্টা বা বাড়তি 6 ঘন্টাটা কিন্তু 24 ঘন্টা হতে সময় লাগে 4 বছর, অর্থাৎ 4 6 24। সেই 4 বছর অন্তর এই 6 ঘন্টাটা, অতিরিক্ত 6 ঘন্টাটা কিন্তু একদিনে পরিণত হয়। তাই প্রতি 4 বছর অন্তর অন্তর ফেব্রুয়ারি মাসে এই একদিন যোগ করা হয়, এই কারণে অধিবর্ষটা হয়। তারপর প্রশ্ন, নদিয়া জেলার বিশেষত্ব কী? নদিয়া জেলার বিশেষত্ব, এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যের জন্মদিন, ঠিক আছে। তারপরে জন্মদিনের জন্মস্থান। তারপরে কৃষ্ণনগরের বিখ্যাত মাটির পুতুল, শান্তিপুরের তাঁতের শাড়ি ও বিখ্যাত মিষ্টি সরভাজা। তারপরে প্রশ্ন, নদীভিত্তিক দুটি বিখ্যাত উপন্যাস, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়, আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তিতাস। তিতাস একটি নদীর নাম, হ্যাঁ, অদ্বৈত মল্লবর্মণের লেখা এটি, তিতাস। তারপরে প্রশ্ন, ভারত মাতার চিহ্নটি কার আঁকা? ভারত মাতার চিহ্নটি কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা, ঠিক আছে। তারপরে প্রশ্ন, চতুর্থ শ্রেণীর পাতাবাহার বইটির ভাবমূল কী? তো এই বইটির ভাবমূল হচ্ছে প্রকৃতি, মানুষ ও পরিবেশের সঙ্গে শিশুর নিবিড় যে মেলবন্ধন, সেটাই, ঠিক আছে, এই বইটির মূল ভাবমূল। চতুর্থ শ্রেণী বলে নয়, এটা তৃতীয় শ্রেণীর পাতাবাহারও ক্ষেত্রেও একই রকম, এটা কিন্তু একই হবে। চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর সব কিন্তু সব একই, যে প্রকৃতি, মানুষ এবং পরিবেশের সঙ্গে শিশুর যে একটা নিবিড় মেলবন্ধন, এটাই কিন্তু এই বইয়ের ভাবমূল। তারপরে প্রস্তুতির জন্য আমরা কিন্তু কিছু টিপস এখানে দিয়ে দিচ্ছি, যেমন বোর্ড ব্যবহার, ডেমো দেওয়ার সময় পরিষ্কার হাতের লেখা যদি আমরা দিতে পারি, হ্যাঁ, আঁকার ছবি, যে আমরা ছবি আঁকবো সেই ছবি যদি আমরা আগে থেকেই প্র্যাকটিস করে যাই, এইটা আমাদের কিন্তু ডেমো কিন্তু খুব ভালো একটা নাম্বার নিয়ে এসে দিতে পারে। তারপরে আমাদের অবশ্যই একটা আত্মবিশ্বাস তো লাগবেই। উত্তরের সময় আমাদের যারা থাকবে ইন্টারভিউ, তাদের সাথে সরাসরি চোখ রেখে কথা বলতে হবে। এছাড়া আঞ্চলিক জ্ঞান, নিজের জেলা সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনে যাওয়াটাই খুব শ্রেয়। তো যাই হোক, এই ছিল আজকের ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর পর্ব 2, অর্থাৎ আজকের ইন্টারভিউয়ের প্রশ্নোত্তর সমস্তটাই কিন্তু আমরা এখানে দেওয়ার চেষ্টা করলাম। আরও যদি কিছু বাড়তি থেকে থাকে তাহলে এরপরের আগামীকালের যে ভিডিও আসবে সেই ভিডিওর সাথে যুক্ত করেই আসবে। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে আর যদি তোমাদের অবশ্যই কাজে দেয়, তবে একটি লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই চ্যানেলে যারা নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবে পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে পেতে। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থেকো, প্রত্যেকে নিজের ইন্টারভিউ প্রস্তুতি চালিয়ে যাও, আর অবশ্যই প্রত্যেকের স্বপ্ন পূরণ হবে খুব তাড়াতাড়ি।